বুঝছো? আমরা গত ক্লাস মডিফায়ার পর্যন্ত করছিলাম, আজকে একটু রিভিশন দিব। হ্যাঁ, আমরা জি পড়ছিলাম স্যার। মডিফায়ার কাকে বলে, প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি। আর আমরা জি স্যার। দেখছিলাম যে কোন পার্ট অফ স্পিচকে মডিফাই করে। এই পর্যন্ত দেখছি। জি স্যার। আজকে আমরা আরেকটু মনে করে দেই যে কোন পার্ট অফ স্পিচকে মডিফাই করে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার মডিফাই মডিফায়ারের জন্য। তো অ্যাডজেক্টিভ জি স্যার। নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে, মনে আছে? অ্যাডজেক্টিভ নাউন অথবা অ্যাজ ইট ইজ নাউন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কাকে? জি স্যার। অ্যাডজেক্টিভ নাউন অথবা নাউন অথবা প্রনাউন। রাইট, অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে। নাউন কে? হ্যাঁ, নাউন নাউনকে ছিল। রাইট, অ্যাডজেক্টিভ। ভার্ব অ্যাডভার্ব কে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং ভার্ব কে। রাইট আর রাইট অ্যাডভার্ব কে ডিফাইন করে। হ্যাঁ হ্যাঁ, অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনকে অ্যাডভার্ব করে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে। ভার্ব এবং অ্যাডজেক্টিভকে করে, অথবা আদার আদার অ্যাডভার্ব, অন্য অ্যাডভার্বকেও কিন্তু অ্যাডভার্ব মডিফাই করে। ঠিক আছে, তারপরে জি প্রিপোজিশন। এই যে প্রিপোজিশন, না, প্রিপোজিশন আগে আমরা ডিটারমাইনারটা দেখি। ডিটারমাইনার মানে এ, এন, দা, দিস, মাই, সাম, ফিউ ইত্যাদি, এগুলো হলো ডিটারমাইনার। ডিটারমাইনার নাউনকে মডিফাই করে, ডিটারমাইনার নাউনকে মডিফাই করে। অর্থাৎ নাউন। হ্যাঁ, অর্থাৎ এ, এন, দা তিনটা আর্টিকেল, আর্টিকেল নাউনের পূর্বে বসে। ঠিক আছে, তারপরে পজিটিভ গুলো জি কিন্তু পজিটিভ গুলো নাউনের পূর্বে বসে। ঠিক আছে, তারপরে অ্যাডজেক্টিভ কোয়ালিটি যেগুলো আছে সেগুলো কিন্তু নাউনের পূর্বে বসে। তো ডিটারমাইনার গুলো নাউনকে মডিফাই করে। ঠিক আছে, আসো প্রিপোজিশন। প্রিপোজিশন প্রিপোজিশন কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। নাউন অথবা অ্যাজ ইট প্রোনাউন, অফ ডিপ অ্যাডজেক্টিভ না, নাউন অথবা অ্যাজ ইট। প্রোনাউনকে। প্রিপোজিশন নাউন অথবা ও প্রোনাউনকে, আচ্ছা। নাউন অথবা প্রোনাউনকে করে। প্রিপোজিশন প্রিপোজিশন, প্রোনাউন। হ্যাঁ, নাউন অথবা প্রোনাউনকে করে। ঠিক আছে, আহ, এই পর্যন্ত। আর কতদিন দেখছিলাম যে নাউন নাউনকে কি করে, নাউন নাউনকে মডিফাই করে, নাউন নাউনকে মডিফাই করে। ঠিক না? মডিফাই। হ্যাঁ, জি স্যার। নাউন নাউনকে মডিফাই করে। ওকে, ওকে, আমরা আজকে দেখবো ডিফারেন্ট টাইপস অফ প্রি মডিফায়ার, বিভিন্ন ধরনের প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভটা নাউনের প্রি মডিফায়ার হয়, ঠিক না? অ্যাডজেক্টিভটা কার প্রি মডিফায়ার হয়? নাউনের প্রি মডিফায়ার হয়। তো অ্যাডজেক্টিভ এজ প্রি জি মডিফায়ার মানে হলো প্রি মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ। তো প্রি মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। ক্লিয়ার? মিস্টার রহমান জি ইজ স্যার। এ এই যে এটা আগে আগে তিনটা বাকি ছিল স্যার। পজিটিভ অ্যাজ প্রিমোডিফায়ার, ডিটারমিনার অ্যাজ প্রিমোডিফায়ার। ওকে, আমরা প্রথম থেকে আবার একটু রিভিশন করে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। গত ক্লাসটা 3-4 মিনিট লাগবে। তুমি জি স্যার। তুমি মাইক্রোফোন অফ করে জি দাও, স্যার। যদি কোথাও না বুঝো তাইলে আমারে মাইক্রোফোন অন করে প্রশ্ন করবা। ঠিক আছে? অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্রিমোডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ, প্রিমোডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় নাউনের পূর্বে, অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। আমরা যদি এক্সাম্পল নেই, যেমন মিস্টার রহমান ইজ এ কাইন্ড ম্যান, মিস্টার রহমান ইজ এ জেন্টলম্যান বা কাইন্ড ম্যান বলতে পারি। মিস্টার রহমান ইজ এ জেন্টলম্যান। তো মিস্টার রহমান একজন ভদ্রলোক। এই যে জেন্টল ওয়ার্ডটা, এই জেন্টল ওয়ার্ডটা ম্যানের প্রিমোডিফায়ার, অ্যাডজেক্টিভ হিসাবে। আসো অ্যাডভার্ব। অ্যাডভার্ব এজ প্রিমোডিফায়ার। অ্যাডভার্ব কার কার প্রিমোডিফায়ার হয়? ভার্বের হয়, অ্যাডজেক্টিভের হয়, এবং অ্যাডভার্বের প্রিমোডিফায়ারও অ্যাডভার্ব হতে পারে। তো
অ্যাডজেক্টিভ যখন মডিফায়ার হিসেবে ব্যবহার হবে তখন সে ভার্বকে মডিফাই করবে, অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অথবা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করবে। এ ফক্স ক্যান রিয়েলি রান ফাস্ট, এখানে রান ওয়ার্ডটা হলো ভার্ব, আর রিয়েলি শব্দটা হলো অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বটা রানকে, অর্থাৎ রিয়েলি শব্দটা রানকে মডিফাই করতেছে, তাহলে রিয়েলি শব্দটা হলো অ্যাডভার্ব। তো যখনই বলা হবে যে ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে মডিফাই করার জন্য, তখনই আমরা বুঝবো যে আমাদের অ্যাডভার্ব বসানো লাগবে। এ বয় ক্যান স্পিক ইংলিশ ভেরি ফাস্ট, একজন বালক ইংরেজিতে খুব দ্রুত কথা বলতে পারে। তো ফার্স্ট শব্দটা হলো এখানে অ্যাডজেক্টিভ, আর ভেরিটা হলো অ্যাডভার্ব, কারণ সে অ্যাডজেক্টিভের পূর্বে বসছে, এই জন্য ভেরিটা হবে অ্যাডভার্ব। আসো পার্টিসিপল এস প্রিমোডিফায়ার। পার্টিসিপল এস প্রিমোডিফায়ার, পার্টিসিপল ছিল প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। গত ক্লাসে আমরা দেখছিলাম প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, পাস্ট পার্টিসিপল কাকে বলে, আর পারফেক্ট পার্টিসিপল কাকে বলে। তারপরেও আমি একটু স্মরণ করিয়ে দেই যে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় এবং সেই ভার্বের আইএনজি যদি অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই বা মডিফাই করে, তখন আমরা তাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল মডিফায়ারের ক্ষেত্রে। পাস্ট পার্টিসিপল হলো ভার্বের V3 যেটা, অর্থাৎ ভার্বের লিস্টের 3 নাম্বার ভার্ব যেটা, সেটা হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল গঠিত হয়ে থাকে ভার্বের DEDT রেগুলার ভার্বের ক্ষেত্রে, আর ইরেগুলার ভার্বের ক্ষেত্রে আমরা অনেকগুলা ভেরিয়েশন দেখি। কোন কোন সময় ভিতরের ভাওয়েল চেঞ্জ হয়, কোন কোন সময় পুরো ওয়ার্ড পরিবর্তন হয়। আমরা গত ক্লাসে দেখছিলাম যে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব কিভাবে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়। আর পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস V3, অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপলকে বলে পারফেক্ট পার্টিসিপল। এই তিনটাই অ্যাডজেক্টিভের কাজ করে, এই তিনটাই মডিফায়ারের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ করে মানে হলো এই তিনটা নাউনকে মডিফাই করে, এই তিনটা নাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই করে। প্রেজেন্ট পার্টিসিপলের আমরা একটু এক্সাম্পল দেখি। প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পলে যেমন এ ফ্লাইং বার্ড ক্যানট বি শুট, এ ফ্লাইং বার্ড ক্যানট বি শুট, উড়ন্ত পাখিকে গুলি করা যাবে না। তো ফ্লাইং শব্দটা ভার্বের আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, বসছে বার্ড আর একটা নাউন তার পূর্বে। তো নাউনের পূর্বে বসে কি করতেছে, ওই নাউনকে মডিফাই করতেছে। তাহলে ভার্বের আইএনজি যখন কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই করে, তখন তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। এ রানিং ট্রেন গোজ ফাস্ট, রানিং ভার্বের আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, ট্রেনটা হলো একটা নাউন, তাকে রানিং শব্দটা মডিফাই করতেছে, এই জন্য রানিংটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হলো ভার্বের V3 যেটা, অর্থাৎ ভার্বের লিস্টের 3 নাম্বার ভার্ব যেটা। তো এই ভার্বের লিস্টের 3 নাম্বার ভার্ব অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্ব যখন কোনো নাউনকে মডিফাই করে পূর্বে বসে, ফার্স্ট পার্টিসিপলের সাথে যদি আমরা আরো একটা দুটো ওয়ার্ড মিলাইয়া ব্যবহার করি, তখন তাকে বলবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যখন আমাদের মডিফায়ারের কোনো গ্যাপের মধ্যে নির্দেশনা লেখা থাকবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আমরা বুঝতে হবে যখন বললো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তখন বুঝতে হবে আমরা কখনোই ভার্বের আইএনজি লিখতে হবে না, ভার্বের আইএনজির সাথে অন্যান্য আরো একটা দুটো ওয়ার্ড মিলাইয়া একটা ফ্রেজ তৈরি করে বসাইতে হবে। ঠিক একইভাবে যখন বলবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তখন আমরা বুঝবো যে পাস্ট পার্টিসিপলের সাথে আরো একটা দুটো ওয়ার্ড মিলাইয়া তারপরে বসাইলেই সেটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হবে। আর যদি শুধু বলে পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বললে আমরা ভার্বের আইএনজি দিব, পাস্ট পার্টিসিপল বললে ভার্বের V3 দিব। সেইভাবে আমরা দেখো এক্সাম্পলটা দেখো, যেমন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলতে ভার্বের আইএনজি, এই যে ভার্বের আইএনজি তার সাথে হিজ গ্লাস দ্য টিচার শক হিজ হ্যাট, তাহলে রিমুভিং হিজ গ্লাস দ্য টিচার শক হিজ হ্যাট, চশমাটি খুলে শিক্ষক মাথা নাড়িয়েছিলেন। অর্থাৎ রিমুভিং হলো প্রেজেন্ট পার্টিসিপল, তার সাথে হিজ গ্লাস, দুইটা ওয়ার্ড মিলে টোটালটা মিলে হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আবার সাপোর্টেড, এটা হলো পাস্ট পার্টিসিপল, তার সাথে বাই দ্য লোকাল পিপুল, পুরোটা মিলে হয়েছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তো যখন বলবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আমরা ভার্বের আইএনজির সাথে সেন্টেন্সের অর্থ অনুযায়ী মানানসই একটা দুটো ওয়ার্ড মিলে ফ্রেজ তৈরি করে তারপরে গেপে বসাইতে হবে। ঠিক কিভাবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ বললেও
সেটা মানানসই একটা দুটো ওয়ার্ড পাস্ট পার্টিসিপলের সাথে মিলাইয়া বসাইতে হবে। আসো নাউন মডিফায়ার, নাউন এস প্রিমডিফায়ার। নাউন এস প্রিমডিফায়ার মানে হলো একটা নাউন অন্য আরেকটা নাউনের প্রিমডিফায়ার হয়। আমরা গতদিন দেখছিলাম পার্ট অফ স্পিচ, যখন দেখি যে কোন পার্ট অফ স্পিচ কোন পার্ট অফ স্পিচের মডিফায়ার হয়, তখন আমরা দেখছি একটা নাউন অন্য আরেকটা নাউনের মডিফায়ার হয়। একটা এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হবে। হি গেভ মি অ্যান ইংলিশ বুক, সে আমাকে একটা ইংরেজির বই দিয়েছিল। তো ইংলিশ একটা নাউন, ইংলিশ একটা নাউন, বুক আর একটা নাউন। তো একটা নাউন অন্য আরেকটা নাউনের পূর্বে বসছে। যখন এই বুকের পূর্বে ইংলিশটা বসলো, সেন্টেন্সে বসার পরে তার স্ট্যাটাস বা তার ধরন অ্যাডজেক্টিভ হয়ে গেল। কিভাবে? কারণ সে নাউনকে মডিফাই করতেছে। কোনো ওয়ার্ড যদি নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে তখন সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। কিন্তু মূলত ইংলিশ শব্দটা একটা নাউন। তো আমাদের যখন বলবে কোনো গ্যাপের মধ্যে ইউজ নাউন অ্যাজ প্রিমডিফায়ার, তখন আমরা একটা নাউনকে অন্য আরেকটা নাউন দিয়ে মডিফাই করার চেষ্টা করব, বা একটা নাউন বসাবো গ্যাপের মধ্যে, যে নাউন তার পরবর্তী নাউনকে মডিফাই করবে। উই ডু নট ড্রিঙ্ক পন্ড ওয়াটার, এখানে দেখো পন্ডটা একটা নাউন, ওয়াটারটা আর একটা নাউন। তো একটা নাউন আর একটা নাউনকে কি করতেছে? মডিফাই করতেছে। এই ক্ষেত্রে পন্ডটা সেন্টেন্সে ব্যবহার হওয়ার পরে তার স্ট্যাটাস হবে অ্যাডজেক্টিভ, তার ধরন হবে অ্যাডজেক্টিভ। কেন? সে নাউনকে মডিফাই করতেছে। বাট মূলত সেটা একটা নাউন ওয়ার্ড, নেমিং ওয়ার্ড, নাম মূলক ওয়ার্ড। আশা করি আমরা নাউন এস প্রিমডিফায়ার বুঝতে পারছি। আসো নাউন অ্যাডজেক্টিভ এস প্রিমডিফায়ার, নাম থেকেই বোঝা যায় নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ হলো একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন মিলে বসবে। এখানে দেখো তার নামটা রাখা হয়েছে কি? নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আমরা গ্যাপের মধ্যে বসাবো তখন আগে অ্যাডজেক্টিভ বসাবো, দেন আমরা নাউন বসাবো। তার কারণ হলো ইংরেজি ভাষার রীতি হলো নাউনের পূর্বেই অ্যাডজেক্টিভ বসে। সেই ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভটা আগে দিব, নাউনটাকে পরে দিব, অ্যাডজেক্টিভ আগে দিব, নাউনটাকে পরে দিব। এবং দুইটা মিলে যখন আরেকটা নাউনকে মডিফাই করবে তখন তাকে আমরা বলবো কি? নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই দুইটা ওয়ার্ড আমাদের গ্যাপের মধ্যে লিখতে হবে, আর এই ওয়ার্ডটা গ্যাপের পরে দেওয়া থাকবে। তো যখন আমাদের গ্যাপের মধ্যে বলবে ইউজ নাউন অ্যাডজেক্টিভ এস প্রিমডিফায়ার, তখন আমরা বুঝবো একটা নাউন এবং একটা অ্যাডজেক্টিভ মিলে বসাইতে হবে। সেক্ষেত্রে অ্যাডজেক্টিভটা আমরা পূর্বে লিখবো, নাউনটা আমরা পরে লিখবো, এবং সেটা আরেকটা নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করবে। তো হি লাভস কালারফুল ফ্লাওয়ার গার্ডেন, সে রঙিন ফুলের বাগান পছন্দ করে। তো কালারফুল একটা অ্যাডজেক্টিভ, ফ্লাওয়ার একটা নাউন, দুইটা মিলে আর একটা গার্ডেন আর একটা নাউন, সেই গার্ডেনকে কি করতেছে? কোয়ালিফাই করতেছে। এই দুইটা মিলে কোনো কোনো সময় নাউন অ্যাডজেক্টিভ বলতে আমরা বোর্ডের কোয়েশ্চন সলভ করতে গিয়ে দেখছি যে বোর্ডের যে আনসারগুলো দেওয়া থাকে সেই আনসারে অনেক অনেক যারা কোয়েশ্চন সেটার থাকে তারা কিন্তু আনসারও তৈরি করে। তো ওনারা অনেকেই শুধুমাত্র এই গ্যাপের মধ্যে নাউন, অনেকেই এই গ্যাপের মধ্যে নাউন ব্যবহার, শুধু নাউন একটা ওয়ার্ড ব্যবহার করছেন না। তো এইটার মতো, এই যে উপরের ইয়ের মতো, এই নাউনের মতো, নাউন এস প্রিমডিফায়ার নাউনের মতো। তো এটার ব্যাখ্যাটা হলো একটা ওয়ার্ড যখন কোনো গ্যাপে বসবে এবং সেই ওয়ার্ডটা যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে নাউন অ্যাডজেক্টিভ বলা যেতে পারে। তো একটা ওয়ার্ড যদি আমরা এই গ্যাপের মধ্যে বসাই, অর্থাৎ আমরা এই যে গ্যাপটা আছে, হ্যাঁ, এই গ্যাপের মধ্যে আমরা কি করলাম? একটা ওয়ার্ডকে বসাইলাম, শুধুমাত্র ফ্লাওয়ার গার্ডেন। হি লাভস ফ্লাওয়ার গার্ডেন, কালারফুল বসাইলাম, শুধু ফ্লাওয়ার গার্ডেন বসাইলাম। তো শুধু যখন ফ্লাওয়ার গার্ডেন বসাবো, এই ফ্লাওয়ারটা মূলত নাউন, কিন্তু কাজ করতেছে কার? কাজ করতেছে অ্যাডজেক্টিভের। সেই ক্ষেত্রে এই ফ্লাওয়ারটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা যেতে পারে। বাট সবচেয়ে বেটার হলো আমরা একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন যদি দুইটা মিলে আমরা গ্যাপের মধ্যে বসাই তাহলে আমাদের আনসারটা ক্লিয়ার হয়ে যায় যে নাউন অ্যাডজেক্টিভ। বাট কোনো কোনো সময় যে বোর্ডের যে কোয়েশ্চেনগুলো থাকে দুইটা, একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন দুইটা মিলাইয়া বসাইলে সেন্টেন্স আসলে সেইভাবে সেন্স দেয় না বা অর্থ দেয় না। সেক্ষেত্রে আমরা একটা নাউনও বসাইতে পারি, সেই নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, এটাও আমাদের আনসার হতে পারে। দে বোট নাইস স্টোরি বুকস, তারা সুন্দর গল্পের বইগুলা কিনেছিল। তো নাইস হলো একটা অ্যাডজেক্টিভ, স্টোরি হলো একটা নাউন, দুইটা মিলে আরেকটা নাউন অর্থাৎ বুকসকে মডিফাই করতেছে। তো আশা করি আমরা নাউন অ্যাডজেক্টিভ বুঝতে পারছি। আসো কম্পাউন্ড প্রিমডিফায়ার, কম্পাউন্ড অ্যাজ প্রিমডিফায়ার। কম্পাউন্ড মানে হলো দুই বা ততোধিক ওয়ার্ড মিলে
যদি একটা ওয়ার্ডের মতো অর্থ প্রদান করে, যেমন হার্ড, হার্ড মানে শক্ত, আর ওয়ার্কিং মানে হলো কাজ। তো শক্ত কাজ আমরা এখানে বলবো না, কারণ দুইটা ওয়ার্ড মিলে আমাদের হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম একটা অর্থ প্রদান করে। তো যখন কোনো ওয়ার্ড, ইংরেজিতে কোনো ওয়ার্ড দুইটা ওয়ার্ড মিলে, বা ততোধিক ওয়ার্ডও হতে পারে, তিনটাও হতে পারে, তো দুইটা ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ডের মতো অর্থ প্রদান করবে, তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড ওয়ার্ড। যদি আমরা একে হাইফেন দিয়ে তৈরি করি দুইটা ওয়ার্ড, তাকে ইংরেজিতে হাইফেনেটেড ওয়ার্ডও বলা হয়। কম্পাউন্ড ওয়ার্ডকে হাইফেনেটেড ওয়ার্ডও বলা হয়। তবে আধুনিক ইংরেজি ভাষা হাইফেন ছাড়াও কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড তৈরি হয়, আমরা নিচের এক্সাম্পলে দেখতে পাবো। যেমন এখানে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আই নেভার ওয়ার ওল্ড ফ্যাশন ড্রেস। এখানে ওল্ড এবং ফ্যাশনের মাঝখানে আমি কোনো হাইফেন ব্যবহার করি নাই। তো হাইফেন ছাড়াও কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড হয়, হাইফেন দিলেও কম্পাউন্ড ওয়ার্ড হয়। আমরা শুধু এইটা মাথায় রাখবো না যে এটাতে হাইফেন দিতেই হবে, তো এটা নেসেসারি না হাইফেন দিতেই হবে। কোনো কোনো ওয়ার্ডের ক্ষেত্রে হাইফেন হবে, কোনো কোনো ওয়ার্ডের ক্ষেত্রে হাইফেন নাও হতে পারে। বাট মূল কথা হলো, যদি দুইটা ওয়ার্ড মিলে একটা ইয়ের মতো, ওয়ার্ডের মতো অর্থ প্রদান করে, তাহলে তাকে আমরা বলবো কম্পাউন্ড ওয়ার্ড। এভরিবডি লাইকস হার্ড ওয়ার্কিং বয়, প্রত্যেকেই পরিশ্রমী, কঠোর পরিশ্রমী বালককে পছন্দ করে। আই নেভার ওয়ার ওল্ড ফ্যাশন ড্রেস, আমি কখনোই পুরাতন ডিজাইন বা ফ্যাশনের ড্রেস পরি না। তো কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ডের গুরুত্ব আমি একটু বলি। যেমন আমরা যদি এইভাবে একটা এক্সাম্পল বলি, যেমন আই লাইক, আই লাইক হোম হোমমেড কেক। যদি আমরা এইভাবে বলি, যেমন আই লাইক হোম মেড কেক, যদি ভেঙে ভেঙে বলি, তাহলে সেন্টেন্সের সেন্সটা অন্যরা মিসগাইডেড হইতে পারে বা বুঝতে না পারে। সে বুঝতে পারে আই লাইক হোম মানে আমি ঘর পছন্দ করি, মেড কেক, কেক তৈরি করি। বাট আমরা যদি এই হুম আর মেড, অর্থাৎ এইভাবে যদি বলি, যেমন হোম হাইফেন মেড, তাহলে আমাদের এটা একদম ক্লিয়ার হয়ে যায়। যেমন আই লাইক হোমমেড কেক, হোমমেড কেক। তাহলে এই যে কম্পাউন্ড ওয়ার্ডটা আমি ব্যবহার করলাম, এটা একদম পরিষ্কার, আমি ঘরে তৈরি কেক পছন্দ করি, হোমমেড একসাথে উচ্চারণ হবে, দুইটা মিলে একটা অর্থ দিবে, ঘরে তৈরি। আর আমরা যদি হাইফেন না দেই, অর্থাৎ কম্পাউন্ড ওয়ার্ড তৈরি না করি এখানে, তাহলে অনেকেই পড়ে ফেলতে পারে আই লাইক হোম, আমি ঘর পছন্দ করি, মেড কেক, কেক তৈরি করি, এইরকম পড়ে ফেলতে পারে। তো যাতে মিসগাইডেড না হয় বা বিভ্রান্ত না হয়, সেই জন্য আমরা একটা হাইফেন ব্যবহার করে সেন্টেন্সের অর্থটাকে ক্লিয়ার করে দিই। তো আশা করি কম্পাউন্ড ওয়ার্ড বুঝতে পারছি। আমাদের কোনো ইয়ের মধ্যে, মডিফায়ারের কোনো গ্যাপের মধ্যে যদি বলে ইউজ কম্পাউন্ড, তাহলে বুঝবো আমরা দুইটা ওয়ার্ড আমরা মিলিয়ে বসাবো, ততটুকু হতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম দুইটা ওয়ার্ড। তাহলে কম্পাউন্ড ওয়ার্ড আমরা বুঝতে পারছি আশা করি। গ্যাপের মধ্যে লেখা যদি থাকে কি যে কম্পাউন্ড ওয়ার্ড, ইউজ কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার, তখন আমরা কম্পাউন্ড ব্যবহার করবো কিভাবে, যে দুইটা ওয়ার্ড হাইফেন দিয়ে যুক্ত করে, বা হাইফেন ছাড়াও হতে পারে, অর্থ অনুযায়ী সেটা যেভাবে হয় সেভাবে আমরা বসাই দিলে সেটা কম্পাউন্ড ওয়ার্ড হয়ে যাবে। আসো পজিটিভ। পজিটিভ ছিল কোনো ওয়ার্ড যদি কোনো অন্য, মানে কোনো নাউন অথবা প্রোনাউন যদি অন্য কোনো নাউন অথবা প্রোনাউনকে দখলে রেখে বা দখল করে সেন্টেন্সে ব্যবহার হয়, তখন তাকে আমরা বলি পজেসিভ। পজেসিভ ইংরেজিতে নাউন পজেসিভ এবং প্রোনাউন পজেসিভ, এই দুইভাবে পজেসিভ আমরা করি। নাউনকে পজেসিভ করি অথবা আমরা প্রোনাউনকে পজেসিভ করি। প্রোনাউন পজেসিভগুলো ইংরেজি ভাষায় তৈরি করাই আছে, যেমন মাই, মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার, এগুলা হলো কি প্রোনাউন পজেসিভ। পজিটিভ চেনার উপায়, শর্টকাট উপায় হলো, যেমন যদি বাংলা করার পরে কোনো শব্দের শেষে, মানে কোনো প্রোনাউনের বাংলা শেষে যদি র আসে, যেমন মাই মানে আমার, র আসছে, ইয়োর মানে আওয়ার মানে আমাদের, র আসছে, ইয়োর মানে তোমার বা তোমাদের, র আসছে, দেয়ার মানে তাদের, র আসছে, হার মানে তার, মেয়ে তার, তাহলে র আসছে, হিজ মানে তার, র আসছে। তো যদি র আসে আমরা তাকে পজিটিভ হিসাবে চিন্তা করবো। বাট পজিটিভের মূল সংখ্যা হলো, যদি কোনো নাউন অথবা প্রোনাউন অন্য কোনো নাউন অথবা প্রোনাউনকে, যেমন মাই একটা প্রোনাউন, সেটা আবার আরেকটা ব্রাদার আরেকটা নাউনকে দখল করে সেন্টেন্সে ব্যবহার হয়েছে, যখন একটা প্রোনাউন বা একটা নাউন
অন্য কোনো নাউন অথবা প্রোনাউনকে দখল করে সেন্টেন্সে ব্যবহার হয় তখন তাকে আমরা প্রোনাউন বলি। এবং এই যে পজিটিভগুলো, এই পজিটিভগুলো অন্য আরেকটা নাউন ছাড়া সে সেন্টেন্সে ব্যবহার হতেই পারবে না। যেমন আমরা মাই কার, আমরা যদি মাই বলে অন্য একটা ভার্ব দিতে চেষ্টা করি তাহলে সেটা হবে না। তো পজিটিভগুলো অবশ্যই আরেকটা নাউনকে দখল করে নিয়ে সেন্টেন্সে ব্যবহার হয়। আশা করি প্রোনাউন পজিটিভ বুঝতে পারছি। আর নাউন পজিটিভ হলো আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে তৈরি করি। যেমন ফাদার্স নেম, মানে হলো বাবার নাম, বাবার, এখানেও র, অর্থাৎ এই রটা ব্যবহার করি আমরা, অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করি বাংলা র এর জন্য, বাবার নাম, মাদার্স নেম, মায়ের নাম, এরকম। রানার্স ফুটবল, রানার ফুটবল, হ্যাঁ, রানার্স ফুটবল। মানে রানার ফুটবল প্রয়োজন। তো পজিটিভ যদি আমাদের বলে যে ইউজ পজেসিভ, আমরা বুঝবো যে ইউজ পজেসিভ এস প্রিমোডিফায়ার বললো, আমরা বুঝবো এই গ্যাপের মধ্যে আমাদের হয়তো প্রোনাউন পজিটিভ হতে পারে অথবা নাউন পজিটিভ হতে পারে। প্রোনাউন পজিটিভ মানে মাই হতে পারে, আওয়ার হতে পারে, ইয়োর হতে পারে, দেয়ার, হার, হিজ, এইগুলা থেকে একটা হতে পারে। অথবা যদি প্যাসেজের আলোকে তার মিনিং অনুযায়ী যদি কোনো নাউন বসে তাহলে আমরা নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে আমরা বসাবো। তাহলে পজিটিভ আশা করি বুঝতে পারছি আমরা। আসো ডিটারমাইনার অ্যাজ প্রিমোডিফায়ার। ডিটারমাইনার বলতে আমরা বুঝবো এ এন্ড দা, এই তিনটা আর্টিকেল ডিটারমাইনার। তারপরে দিস, দ্যাট, দোজ আর দিস, THESE, দিসটা এখানে এক্সাম্পলে আসে নাই। তাহলে দিস, দ্যাট, দোজ, এই চারটা, আর এ এন্ড দা, এই তিনটা, 3 আর 4 কত হলো 7টা। আমরা যদি কোনো গ্যাপের মধ্যে বলে ইউজ ডিটারমাইনার বললে আমরা প্রথমে চিন্তা করব আর্টিকেল থেকে কোনো একটা হয় কিনা, অথবা দিস, দ্যাট, দোজ, এই চারটা থেকে হয় কিনা, অর্থাৎ এই টোটাল 7টা থেকে ট্রাই করে দেখবো আমরা মিলে কিনা। যদি না মিলে দেন আমরা এই ওয়ার্ডগুলো ট্রাই করব, এনি, বোথ, সার্টেন, ইচ, ইদার, ইনাফ, every, few, half, last, least, little, less, many, most, next, other, all, some, several, same, some, several, some, তারপরে such, এই ওয়ার্ডগুলো আমরা ট্রাই করে দেখব মিলে কিনা। বাট প্রথমে আমরা এ এন্ড দা আর এই যে দিস, দ্যাট, দোজ, এই চারটা আর তিনটা 7টা, এই 7টা ট্রাই করে দেখবো। ম্যাক্সিমাম টাইম ডিটারমাইনার বললে এই 7টা থেকেই ম্যাচ করে। যেমন এ ম্যান sat under an umbrella, একজন মানুষ একটি আমব্রেলার বা ছাতার নিচে বসেছিল। The dog barked at the man, কুকুর। তো ডিটারমাইনার আশা করি বুঝতে পারছো। আসো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফাই কথার অর্থ হলো তীব্রতা। ইন্টেন্সিফাই মানে তীব্র করা। যদি কোনো ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ডের মিনিংকে তীব্র করে মানে বাড়ায়া দেয়, স্কেলটাকে বাড়ায়া দেয়, তখন এই ধরনের ওয়ার্ডকে আমরা বলি ইন্টেন্সিফায়ার। যেমন ভেরি মানে খুব। কোনো ওয়ার্ডের পূর্বে যদি আমরা ভেরি ব্যবহার করি তাহলে বোঝাবে ওই ওয়ার্ডটা আরো বেশি। যেমন হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি ইজ ভেরি, আমরা যদি ভেরি ইন্টেলিজেন্ট বলি তাহলে এই ওয়ার্ডটা ইন্টেলিজেন্টের মিনিংটাকে আরো বেশি বাড়ায় দিছে। তো যে ওয়ার্ডগুলা কোন ওয়ার্ডের তীব্রতা অর্থাৎ তার স্কেলটাকে বাড়ায় দেয় এমন ওয়ার্ডকেই আমরা বলি ইন্টেন্সিফায়ার। যেমন সেই ওয়ার্ডগুলোর আমি কিছু এক্সাম্পল এখানে দিয়ে রাখছি, যেমন ভেরি, রিয়েলি, কোয়াইট বা কোয়াইটলি, এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, টোটালি, এক্সেপশনালি, এই ওয়ার্ডগুলো অন্য ওয়ার্ডের তীব্রতাকে বৃদ্ধি করে। তো আমাদের কোনো গ্যাপে যখন বলবে ইউজ ইন্টেন্সিফায়ার, আমরা চিন্তা করবো ভেরি হয় কিনা, রিয়েলি, কোয়াইট বা কোয়াইটলি, এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, টোটালি, এক্সেপশনালি, এই ওয়ার্ডগুলো হয় কিনা। এই ওয়ার্ডগুলো থেকে ম্যাক্সিমাম টাইম আমাদের এক্সারসাইজে মিলে যায়।
তো আমরা এই ওয়ার্ডগুলো থেকে চিন্তা করবো যে যদি এই ওয়ার্ড না মিলে তাহলে অন্য কোনো ওয়ার্ড সেন্টেন্সের অর্থ অনুযায়ী আসবে, বাট সেই ওয়ার্ডটা পরবর্তী অ্যাডজেক্টিভের মাত্রাকে বাড়ায় দিবে, এমন ওয়ার্ড হবে। তাহলে ইন্টেন্সিফায়ার আমরা বুঝছি। আমার শীটের মধ্যে আরেকটা জিনিস আসে নাই, ইন্টেন্সিফায়ারের উল্টাটা হলো ডাউন টোনার। ডাউন টোনার আমি বলে দিই, মাথায় রাখার চেষ্টা করবা, এক্সারসাইজে আসলে হয়তো শব্দটা পাইতে পারি। ডাউন টোনার, ডাউন টোনার মানে হলো সেম ইন্টেন্সিফায়ারের বিপরীত। যদি কোনো ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ডের তীব্রতাকে কমাইয়া দেয় তখন তাকে আমরা বলি ডাউন টোনার। যেমন ইম্পর্টেন্ট, সেটা অর্থ হলো গুরুত্বপূর্ণ। যদি বলি লেস ইম্পর্টেন্ট তাহলে সেটা হবে গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ। তাহলে লেস শব্দটা আমার ইম্পর্টেন্টটাকে একটু কমাই দিছি, তো কমাই দিলে সেটা হবে, যে ওয়ার্ডগুলো কমাই দিবে সেগুলো হবে ডাউন টোনার। 11 নম্বর ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে হলো দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটাকে বলি আমরা ডেমনস্ট্রেটিভ। তো কোনো গ্যাপে যদি বলে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করার জন্য, তাহলে অবশ্যই আমরা এই চারটা ওয়ার্ড থেকে চিন্তা করবো, এই চারটা ওয়ার্ডের বাইরে হবে না, কারণ এই চারটা ওয়ার্ডের নামই ডেমনস্ট্রেটিভ। এই চারটা ওয়ার্ড ব্যবহার করার কিভাবে আমরা ব্যবহার করব, যেমন যদি কোনো ব্যক্তি বস্তু বা কোনো বিষয় যদি কাছে হয়, কাছাকাছি হয়, আমরা দিস বলি, এবং সিঙ্গুলার হলে, কাছাকাছি এবং সিঙ্গুলার হলে দিস বলি। যদি কাছাকাছি না হয়, দূরে হয় এবং সিঙ্গুলার হয়, তখন আমরা দ্যাট বলি। কি পাইলাম? কাছাকাছি যদি হয় এবং সিঙ্গুলার হয় তখন আমরা দিস বলি। যদি দূরে হয়, সিঙ্গুলার হয়, তখন আমরা দ্যাট বলি। কাছাকাছি যদি একটার বেশি হয় অর্থাৎ প্লুরাল হয় তখন আমরা দিস বলি। আর যদি দূরে একটার বেশি হয় বা প্লুরাল হয় তাকে আমরা দোজ বলি। যেমন আমি যদি বলি এইভাবে, এভাবে যদি আমি বলি যে this is my pen, তাহলে এই দিস ইজ মাই পেন মানে বোঝাবে কলমটি আমার কাছাকাছি, এটা আমার কলমটি আমার কাছাকাছি আছে, কাছে আছে। আমরা যদি বলি দ্যাট ইজ মাই পেন, তাহলে বোঝাবে এই পেনটা আমার কাছে নাই, তো দূরে আছে, ওই দূরে, ওই কলমটি আমার, দ্যাট ইজ মাই পেন। আর যদি বলি আমরা দিস আর মাই ফ্যান্স, দিস আর মাই ফ্যান্স, তাইলে বোঝাবে এখানে কিন্তু ফ্যান্স প্লুরাল। এই কলমগুলা আমার, প্লুরাল নাম্বার, এই কলমগুলো আমার কাছাকাছি আছে, বাট এই কলমগুলো আমার। যদি বলি those are my pants, এই যে প্যান্টস প্লুরাল, বাট এই দোজটা মানে হলো দূরে, কলমগুলা আমার মানে ওই দূরের কলমগুলা আমার, সেই রকম অর্থ দিবে। তো আশা করি আমরা এই চারটা ওয়ার্ডের মিনিং আমরা বুঝতে পারছি। তো এইগুলো আমাদের টোটাল 12 ধরনের প্রিমোডিফায়ার। আমরা এক্সারসাইজ করতে গেলে আরো যদি একটা দুইটা পাই সেগুলো আমরা আলোচনা করব, এক্সারসাইজ থেকে আমরা আলোচনা করব, আরো একটা দুইটা পাইতে পারি আমরা। সব জায়গায় আসলে সেম হয় না, এটা দুটো বাড়ে, কোন কোন সময় বোর্ডের কোশ্চেনে দেখা যায় নতুন নতুন প্রিমোডিফায়ার যুক্ত হয়েছে। তো আমরা নতুন নতুন প্রিমোডিফায়ার নতুন নতুন ভাবে শিখব। আজকে এই পর্যন্ত থাক। এখন লিওন বলো যে তোমার কোনো ইয়া আছে কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা? তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা? বোর্ড কোশ্চেন করার স্যার, বোর্ড কোশ্চেন করার সময় ইউজে পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল না পারফেক্ট পার্টিসিপল, কোনটা স্যার বুঝাইছে এটা? আচ্ছা, যদি শুধুমাত্র পার্টিসিপল বলে
তাইলে আমরা তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবো, সেটা যে পার্টিসিপলটা আমাদের সেন্টেন্সের সাথে অর্থগত মিনিংফুলি ফিট হবে, অর্থাৎ মিনিংফুলি মানানসই হবে, সেই পার্টিসিপলটাই আমরা ব্যবহার করব। আর যদি সে স্পেসিফিক করে দেয় ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে তো প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। আর যদি পাস্ট পার্টিসিপল বলে পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল বলে পারফেক্ট পার্টিসিপল। বাট যদি স্পেসিফিক না করে শুধু বলে ইউজ পার্টিসিপল, তাহলে আমরা তিনটা থেকে যেটা ম্যাচ করবে সেটাই ব্যবহার করব। ঠিক জি স্যার। আচ্ছা, আর কোন কোয়েশ্চেন? আরেকটা আছে স্যার, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপোজিশন ফ্রেজ। পোস্ট মডিফায়ার আমরা আজকে পোস্ট পড়বো না। মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপোজিশন ফ্রেজ। শোনো, পোস্ট মডিফায়ারটা আমরা আজকে পড়বো না, পোস্ট মডিফায়ারটা আগামী ক্লাসে পড়বো। স্যার, শুধুমাত্র প্রি মডিফায়ার গুলা থেকে বলো, প্রি মডিফায়ার থেকে বলো, পোস্ট আগামী থেকে পড়বো। আর স্যার প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনার। উইথ ডিটারমিনার, এই যে ডিটারমিনার তোমারে আমি দেখাই দিলাম। তাই কি নাউন ডিটারমিনার ইউজ করতে হবে নাকি স্যার? ডিটারমিনার যখনই বলবে, যখনই জি স্যার। ডিটারমিনার বলবে, তখনই আমরা চিন্তা করব ডিটারমিনার মানে হলো এই যে জি স্যার। এই যে এ এন্ড দা, হ্যাঁ, এ এন্ড দা, এই তিনটা, অথবা দিস, দিস, দ্যাট, দিস, দোজ। এখানে দিসটা আসে নাই, দিস, দোজ, হ্যাঁ, এইটা, এই চারটা থেকে আমরা মেলানোর চেষ্টা করব। চারটা আর এই তিনটা, সাতটা। যদি এই সাতটা থেকে ম্যাচ না করে, তাইলে আমরা এই ওয়ার্ডগুলা ট্রাই করে দেখবো। এই ওয়ার্ডগুলো একটু মাথায় মাথায় রাখবা, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো। তবে ম্যাক্সিমাম টাইম এ এন্ড দা তিনটা, আর দিস, দিস, দ্যাট, দোজ, এই চারটা, টোটাল সাতটা থেকে ম্যাচ করে। ওকে, তারপরে বলো। আচ্ছা, ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করা। বুঝি নাই, প্রশ্নটা ক্লিয়ার হয় নাই। স্যার, ইউজ এ ইনফিনিটিভ ফ্রেজ। ইউজে ইউজ এ ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ, ওকে। এটা তো স্যার পড়া হয়, ইউজ এ। ওকে, আমরা দুই একটা পাবো যেগুলো আসলে ওই আমাদের এক্সারসাইজে গেলে আরো নতুন নতুন কিছু বাইক হবে। ইনফিনিটিভ মানে হলো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি স্যার। ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, একে ইংরেজিতে বলে ইনফিনিটিভ। যেমন টু ডু, টু টু ডু, হ্যাঁ, টু ডু, এই টু আর ডু মিলে হয় ইনফিনিটিভ। এখন যদি বলে ইউজ ইনফিনিটিভ, তাহলে আমরা শুধু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আর যদি বলে ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আরো একটা বা দুইটা ওয়ার্ড আমরা ব্যবহার করব, যেটা আমাদের সেন্টেন্সের সাথে মানানসই হবে। একটা, দুইটা, তিনটা ওয়ার্ড হতে পারে। এই টোটালটা মিলে হবে ইনফিনিটিভ ফ্রেজ। জি। ওকে, তারপরে বলো। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার, এরকমই আছে। আর পোস্ট মডিফায়ার কিছু আছে, এগুলো জানানো পড়া হয় নাই। আগামী ওকে, আগামী ক্লাসে করবো আমরা। আশা করি আগামী কালকে আমরা আবার ক্লাস করব রাতে 10টার দিকে। ঠিক আছে, 10টার দিকে। তো তুমি জি স্যার, হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল যখন কোনো নাউনকে মডিফাই করবে, তখন সেটা হবে পাস্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। তো ভার্বের পাস্ট পার্টিসিপল মূলত কাকে মডিফাই করে? মূলত নাউনকে মডিফাই করে। তিনটাই, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তিনটাই নাউনকে মডিফাই করে। তো এই যে এক্সাম্পল, এ লার্নেড পারসন ইজ রেসপেক্টেড বাই অল। লার্নেড পারসন অর্থাৎ বিদ্বান ব্যক্তি, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল। পারসন হলো একটা নাউন, ঠিক আছে, পারসন হলো নাউন। তো নাউনকে কোয়ালিফাই করতেছে ভার্বের পাস্ট পার্টিসিপল। আরেকটা উদাহরণ দেখি আমরা, দিস ইজ এ নোন ফ্যাক্ট। ফ্যাক্টটা হলো নাউন, নোনটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। আসো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভের কাজ করে। এই যে নাউন, নাউনকে কোয়ালিফাই করতেছে হ্যাভিং ডান, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড টেকেন মাই মিল। সো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আরেকটা নাউনকে মডিফাই করতেছে। হ্যাভিং সেট দ্য সান, হ্যাভিং সেট দ্য সান, আই হ্যাড গন টু মার্কেট। এখানে একটা বিষয় বলে রাখি যে আমি হ্যাভিং সেটটা, এই সেটটা হ্যাভিং এর পাশে ব্র্যাকেটে দিছি, তারপরে আবার দেখো হ্যাভিং এর এইখানে আরেকটা সেট লিখছি। অর্থাৎ এই সেটটা হ্যাভিং এর সাথেও হতে পারে, হ্যাভিং থেকে কিছু দূরেও হতে পারে। কিছু কিছু সময়
কিছু গ্রুপ ভার্ব আছে যে গ্রুপ ভার্বগুলা একটা অন্যটা থেকে দূরে সরে যায়, তো দূরে সরে গেলে সেটাকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস কন্টিটিউয়েন্ট গ্রামারের ভাষা। তো ডিসকন্টিনিউয়াস কন্টিটিউয়েন্ট হলো একটা ভার্বের একটা অংশ বা গ্রুপ ভার্বের একটা ওয়ার্ড একটু ছেড়ে দূরে চলে যাওয়া। যেমন আমরা বলতে পারি এইভাবে, শাট ডাউন your ফোন। এই যে শাট ডাউন, এই শাট ডাউনটা হলো একটা গ্রুপ ভার্ব। শাট আর ডাউন দুইটা মিলে, শাটের সাথে ডাউন প্রিপোজিশন মিলে একটা গ্রুপ ভার্ব তৈরি করছে। শাট ডাউন মানে বন্ধ করো, শাট ডাউন ইউর ফোন মানে তোমার ফোন বন্ধ করো, তোমার ফোন বন্ধ করো। এইভাবে না বলে যদি আমরা বলি শাট ইয়োর ফোন ডাউন, এই যে শাট আর ডাউন, ডাউনটা শাট থেকে দূরে চলে গেছে। এইরকম ইংরেজিতে অনেক সময় হয় গ্রুপ ভার্বের পরবর্তী প্রিপোজিশন বা পরবর্তী ওয়ার্ডটা দূরে চলে যায়। তো এটাকে ইংরেজিতে বলে ডিসকন্টিনিউয়াস কন্টিটিউয়েন্ট। এটা একটা স্টাইলিশ ভেরিয়েশন, অর্থাৎ স্টাইল করে এটা মানে ভাষার ভিন্ন ভিন্ন স্টাইল হয়। তো স্টাইলের কারণে এই হ্যাভিংটা সেটটা হ্যাভিং থেকে দূরে সরে গেছে। দূরে লিখলেও হবে বা দূরে বললেও হবে, কাছে বললেও হবে, কোনো অসুবিধা নাই। তো হ্যাভিং দ্য সান সেট অথবা হ্যাভিং সেট দ্য সান। তো হ্যাভিং সেট এটা হলো হ্যাভিং প্লাস ভার্বের V3 মডিফাই করতেছে দ্য সান একটা নাউনকে। তো আমার মনে হয় পারফেক্ট পার্টিসিপলটা আমরা বুঝতে পারছি। আর সব পার্টিসিপল ফ্রেজ এস প্রিমোডিফায়ার, পার্টিসিপল ফ্রেজ এস প্রিমোডিফায়ার। পার্টিসিপল মানে আমরা অলরেডি জেনে গেছি যে পার্টিসিপল তিন ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। তো তিন ধরনের পার্টিসিপলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল এই দুইটার পার্টিসিপল ফ্রেজ বলে। এই দুইটার যখন আসে তখন পার্টিসিপল ফ্রেজ হিসেবেও আসতে পারে, কিন্তু পারফেক্ট পার্টিসিপল তো মূলত দুইটা ওয়ার্ড নিয়েই হয়, যার কারণে তাকে আর ফ্রেজ বলা হয় না। তো এই জন্য পারফেক্ট পার্টিসিপলটা আমরা পার্টিসিপল ফ্রেজ থেকে একটু বাদ দিয়ে দিব। আমরা পার্টিসিপল ফ্রেজ বলতে বুঝবো প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল ফ্রেজ বুঝাবে ভার্বের আইএনজির সাথে যদি আরো দুই একটা ওয়ার্ড মিলে কোনো ফ্রেজ গঠন করে। অর্থাৎ ফ্রেজ মানে হলো দুই বা ততোধিক ওয়ার্ড মিলে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করা, দুই বা ততোধিক, একটা ওয়ার্ড না। তো যখন বলবে পার্টিসিপল ফ্রেজ, তখন আমরা স্পেসিফিক করে যদি বলে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তখন আমরা ভার্বের আইএনজির সাথে আরো দুই একটা ওয়ার্ড মিলিয়ে লিখবো। অর্থাৎ সেন্টেন্সের সাথে যে ওয়ার্ডগুলো ম্যাচ করবে সেই ধরনের ওয়ার্ড আমরা মিলিয়ে লিখলে তাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আবার পাস্ট পার্টিসিপল ফ্রেজ ভার্বের V3 সাথে যদি আমরা আরো দুই একটা ওয়ার্ড আশা করি শেষ করতে পারবো মডিফায়ার, আশা করি শেষ করতে পারবো। 15 তারিখ থেকে ওই যে প্রি-টেস্ট পরীক্ষা, তো আমার আবার নন স্টপ পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যতটুকু পারি করব, যতটুকু পারি সম্ভবভাবে করব। আমি তো তোমার অনেক লাস্ট টাইম থেকে পড়ানো শুরু করছি। আমি কালকে বুঝি নাই কি বলছো। হ্যালো, ওই হ্যাঁ বলো। কালকে শেষ আমার একটু ভালো হবে যে এটা আছে সিলেবাস। আচ্ছা, তুমি আমাকে বলবা যে পরীক্ষার আগে কতদিন আছে, আমার হোয়াটসঅ্যাপে একটু তুমি আমার স্মরণ করে দিবা। আর আর গ্রামারের কি কি টপিক তোমার আছে, তো আমি পরীক্ষার আগে আশা করি প্রয়োজন হলে টানা পড়ে তোমার শেষ করে দেবো প্রতিদিন। হয়তো প্রতিদিন একটু লেটে 10টা 10:30টার দিকে আমি করতে পারবো, এর আগ পর্যন্ত আমি ব্যস্ত থাকি। তো তোমার টানা করে দিব, অসুবিধা না। একটু কষ্ট করে 10টা 10:30টার দিকে ক্লাসটা করলেই আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, আমার জন্য ভালো, তোমার জন্য ভালো। আমি একটু ব্যস্ত হয়ে গেছি বিভিন্ন কারণে। ঠিক আছে, তাহলে আজকের মতো ভালো থাকো, আল্লাহ হাফিজ। আচ্ছা স্যার। ওকে।